নমস্কার। ক্যাম্পাস প্লাসের আরেকটি নমস্কার। প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা হবে সেটা নিয়ে আমরা স্কুল থেকেই কিন্তু পড়াশোনা করে আসছি। সেই মেসোপটেমিয়ার যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গাতে যে যুদ্ধ বিগ্রহগুলো হয়েছে, তখন মনে হতো এটা অন্য গ্রহের ব্যাপার। কিন্তু এখন আমাদের ইন্টারনেটের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ইনস্টাগ্রামের যুগ, এখন সমস্ত কিছুই যেন পাশের দুয়ারে হচ্ছে। ফলে এখন যখন একটা যুদ্ধে মানুষ মারা যায়, তখন তার যা ব্যাপারগুলো মানুষের মনের মধ্যে প্রচণ্ড ইম্প্যাক্ট ফেলে। মোটামুটি ধরুন সেই ইম্প্যাক্ট থেকেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা করা। এই অনুষ্ঠানে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এমন একটা যুদ্ধ যেটা দুটো দেশের মধ্যে, যাদের পিছনে রয়েছে ব্যাপক হিস্ট্রি। সেই কি বলবো, পারস্য যে সভ্যতা, এবং তার সঙ্গে প্রায় 100 জনের বেশি নোবেল লরিয়েটদের একটা দেশ, অর্থাৎ কিনা দুটো অত্যন্ত উন্নত দেশের মধ্যে ঝগড়া। এবং সেখান থেকে আজকে এই যে যুদ্ধ হলো গত 12ই জুন থেকে, এই যুদ্ধটা কেন হলো, কারা জিতলো, এবং এই যে বিবদমান যে দুটো দেশ, তাদের বাইরে অন্যান্য দেশের এদের কি ভূমিকা, এবং কারা কিভাবে ইম্প্যাক্টেড হচ্ছে, এবং সেই জন্য কারা কি ব্যবহার করছেন, সেইটা বোঝার জন্যই আজকে আলোচনাতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের যে অত্যন্ত পরিচিত এক নাট্য ব্যক্তিত্ব এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত সমুদ্র গুহ। সমুদ্রবাবু, আপনাকে নমস্কার এবং স্বাগত। সমুদ্রবাবু, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার, বলুন। হুম। শুনতে পাচ্ছি। আচ্ছা, এই তো মানে প্রাথমিক বক্তব্যটা তো আমার শুনলেন। শোনার পরে আপনাকে আমি হ্যাঁ, যে জিনিসটা আপনাকে একটুখানি বলতে বলবো, যে একটু শুরুতেই কাজের কথাতে ঢুকে যাওয়া যাক। এই যুদ্ধটা কেন হলো এবং কারা জিতলো, এই দুটো সিম্পল প্রশ্নের আগে একটা ছোটখাটো উত্তর দিন, তারপর বৃহত্তর পরিসরে ঢুকবো। এই যুদ্ধটা কেন হলো বলার ক্ষেত্রে আপনি যে প্রারম্ভিক ভূমিকাটার কথা বলেছেন সেটা হচ্ছে একটা ইতিহাস। সেটার থেকেও সেটা একটা অন্যতম কারণ হতে পারে, কিন্তু মূল কারণটা হচ্ছে যেগুলি বেরিয়ে এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা অর্থনৈতিক কারণ। সেটা হচ্ছে আমেরিকার যে মুদ্রা, তার নাম হচ্ছে ডলার। এই ডলারেই সে লেনদেনটা পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রে হয়। আপনার কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্প, ক্যামেরাটাকে একটুখানি অ্যাডজাস্ট করতে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, হ্যাঁ হ্যাঁ বলুন। কিন্তু শুনতে পাচ্ছেন তো? হুম হুম হুম। এবারে এবার শুনতে হ্যাঁ। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই এ পর্যন্ত উনি বহুবিধ ওনার সিদ্ধান্ত মতামতের কথা জানিয়েছেন। ফলত সবটা মনে রাখা সম্ভব হয় না। কিন্তু একদম শুরুতেই খেয়াল করবেন, উনি এসে প্রথমেই বলেছিলেন যে ব্রিক্স কে, মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, এই পাঁচটা দেশকে নিয়ে যে ব্রিক্স গঠিত হয়েছে, তারা আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য লেনদেন করার জন্য একটা অভিন্ন ক্যামেরাটা মুদ্রা তৈরি করা ক্যামেরাটা ভেবেছিল। একটুখানি, একটু একটু, হ্যাঁ হ্যাঁ, আপনার, হ্যাঁ হ্যাঁ বলুন। তারা একটা অভিন্ন মুদ্রা ব্যবস্থা তৈরি করার কথা ভেবেছিলেন।
এবং এর পরবর্তীতে ব্রিক্সে 11টি দেশ যুক্ত হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে ইরান। এবং এই যে অভিন্ন মুদ্রা ব্যবস্থা, সেটা ডলারে নয়। প্রথম এইটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা এলো যে যদি কেউ ডলার ব্যবস্থার বিকল্প ব্যবস্থা তৈরি করে, সেটা আমরা কখনোই মেনে নেব না, এবং সেটাকে আমরা ব্যাহত করার, বিপর্যস্ত করার সব রকম ব্যবস্থা নেব। এটা সরাসরি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন। এবং এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে মুদ্রায় সব থেকে বেশি বাণিজ্য হবে, যে মুদ্রায় সব থেকে বেশি অর্থ ব্যবস্থা সুচিহ্নিতকরণ হবে, সেই মুদ্রা হবে সব থেকে শক্তিশালী। আপনারা সকলেই জানেন যে ইউরোপে ইউরোপীয় ইউনিয়ন তৈরি হওয়ার পর তারা একটা অভিন্ন মুদ্রা ব্যবস্থার মধ্যে গেছে, সেটা হচ্ছে ইউরো। এখন ইউরো হওয়ার ফলে ডলার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ডলারের যে একচেটিয়া সাম্রাজ্য ছিল সেটাতে চিড় ধরেছে। এখন যদি ব্রিক্স ভুক্ত দেশগুলো, আপনি এই দেশগুলোর নামগুলো শুনেই বুঝতে পারছেন যে পৃথিবীর একটা বৃহত্তর ভৌগোলিক এবং জনসংখ্যার দিক থেকে এগিয়ে থাকা এই 5টি দেশ যদি ডলার থেকে, ডলারের লেনদেনকে কমিয়ে দেয় বা তার থেকে বেরিয়ে যায়, ফলে তো ডলার সাম্রাজ্যের একটা মস্ত বড় ক্ষতি হবে। এই ক্ষতিটা আমেরিকার অর্থনীতির পক্ষে ভয়াবহ। এবার দ্বিতীয় যেটা হচ্ছে যে পৃথিবীতে যত তেল এবং গ্যাস আছে, এই তেল এবং গ্যাসের মুখ্য সঞ্চয় যে সব দেশগুলোতে আছে, তাদের মধ্যে একটা বড় অংশই হচ্ছে ব্রিক্স ভুক্ত দেশ, মানে ইরান। আমি যদি পরপর পরপর দেশগুলোর নাম সাজাই, তাহলে আচ্ছা, আপনারা দেখবেন পৃথিবীতে সব থেকে বেশি। মিস্টার গুহ, একটা একটা প্রশ্ন একটু করে রাখি, নাহলে মনে হয় রেলিভেন্সটা হারিয়ে যেতে পারে। ইসরায়েলের পক্ষ থেকে আমার মনে হয় যুক্তি দেওয়া হয়েছিল যে তাদের দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে ইরানের নিউক্লিয়ার ইনস্টলেশনস বা তাদের যে ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার বা যে সিস্টেম রয়েছে তার জন্যে, এবং তার জন্য অ্যাটাকটা হলো কিন্তু ইরানের যে 3টে মেজর নিউক্লিয়ার ইনস্টলেশনসের উপরে, ইস্পাহান, ফোর্দো, এই সমস্ত। আর যে যুক্তিটা না, দিচ্ছেন আপনি যে যুক্তিটা দিচ্ছেন অর্থাৎ কিনা ব্রিক্স বা ডলারকে চ্যালেঞ্জ করা, এই দুটোকে আপনি কি করে মেলাবেন? আমি আসছি। প্রথমত হচ্ছে এইটা একটা অন্যতম কারণ, এই কারণে কারণ ইরান পৃথিবীর অন্যতম তেল এবং গ্যাসের তার মজুত রয়েছে। এবার সে হচ্ছে সব থেকে বৃহৎ তৈল উত্তোলনকারী দেশ, এবং সে বেশিরভাগটা কিন্তু সবটাই ডলারে করে না। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। ডলারে যেহেতু করে না, এবং ইরান যেহেতু অন্য মুদ্রা ব্যবস্থার মধ্যেও তাদের লেনদেনটা করে, এটা একটা মস্ত বড় ভাবনার জায়গা তৈরি হয় যে এই ব্যবস্থাটা যদি স্থায়ী হয়, তাহলে সেটা খুব মুশকিল হবে। এবং এই হুমকি দেওয়ার ফল যেটা হলো, ব্রিক্স এখন এই অভিন্ন মুদ্রা ব্যবস্থার ভাবনাটা কিন্তু আর সামনে আনছে না। এমনকি দেখবেন যে 11টি দেশের যে সম্প্রতি ওদের যে মিটিং হবে, সেখানে এই হামলা যেটা ইরানের উপর হয়েছে তাকে কন্ডেম করা হয়েছে, বলা হয়েছে রাষ্ট্রসংঘের সনদের বিরোধী। কিন্তু কখনোই তাতে ইসরায়েল অথবা আমেরিকার নাম নেওয়া হয়নি। অর্থাৎ কারা আক্রমণকারী সেই ব্যাপারটা উঝো রেখে দেওয়া হয়েছে। এখন এইটা একটা মস্ত বড় কারণ এই যুদ্ধটাকে নামিয়ে আনার ফলে। আমি নামিয়ে আনার কথাটা বলছি এই কারণে, তার কারণ হচ্ছে ইরানে পারমাণবিক ব্যবস্থা কাজ করছে, এবং তার ফলে সেখানে অস্ত্র তৈরি হয়ে যেতে পারে। এইটা যদি অভিযোগ হয়, তাহলে অভিযোগটা সবার আগে প্রথম যাবে ইসরায়েলের বিরুদ্ধে। কারণ ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে, এটা বহুভাবে বেরিয়ে এসেছে, কিন্তু ইসরায়েল কখনো সেটা স্বীকার করেনি। এখন যদি আইএইএ, যাদের সঙ্গে আপনি একটু লক্ষ্য করবেন যে আইএইএ যেদিন প্রথম ইরানের সঙ্গে বসছে তাদের এই আলোচনার জন্য যে ইরানে পারমাণবিক অস্ত্র প্রক্রিয়াকরণ, ইউরেনিয়ামকে সমৃদ্ধকরণ, এই প্রক্রিয়াটা যাতে বন্ধ করা যায়। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, আমি, আপনি, আমরা সকলেই চাই যে পরমাণু অস্ত্র যেন প্রসার না ঘটে। এটা আমরা প্রত্যেকেই চাই। সুতরাং ইরান পরমাণু অস্ত্রধর হোক, এটা সপক্ষে আমি কোনো বক্তব্য রাখছি না।
কিন্তু পাশাপাশি মধ্য এশিয়াতে ইসরায়েলের হাতেও পারমাণবিক অস্ত্র যেন না যায়, এটাও কিন্তু আমাদের খুব সতর্ক পর্যবেক্ষণের ভেতর থেকে বেরিয়ে এসেছে। এবার যেটা হচ্ছে যে এই ঘটনাটাকে পারমাণবিক অস্ত্র চুক্তির সঙ্গে যেভাবে লিঙ্ক করা হচ্ছে, এবং যেদিন মিটিংটা করার কথা, ঠিক প্রথম যেদিন বসা হলো দ্বিতীয় দিনই কিন্তু ইসরায়েল হামলা চালালো ইরানের উপর। এখন এইটার ফলে যেটা হলো যে মিটিংটা বরবাদ হয়ে গেল, এবং এই ঘটনা কিন্তু তারপরেও ঘটলো। মানে ঠিক যখন আমেরিকার সঙ্গে ইরানের একটা বসা কথা হচ্ছে, ঠিক তখন এই ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহান, এই তিনটে যে ইরানের পারমাণবিক শক্তি বা চুল্লি রয়েছে, সেখানে বাংকার ব্লাস্টার বোমা ফেলা হলো। সেই বোমাতে কতটা ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়নি সেটা আমরা এখান থেকে সবটা বলতে পারবো না। কেন বলতে পারবো না? তার কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যুদ্ধরত দুটো শক্তি কখনোই পরিষ্কার করে সত্যি কথাটা বলে না, এবং প্রচুর বানানো গল্প এবং মিথ্যে কথাও আসে। আপনি সাম্প্রতিক ভারত পাকিস্তানের মধ্যে যে 4 দিনের যুদ্ধ ব্যাপারটা ঘটেছিল, তাতে আপনারা দেখবেন অজস্র ফেক ভিডিও, অজস্র ফেক তথ্য গোটা পৃথিবীময় ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমি সেটার মধ্যে ঢুকছি না, কিন্তু মূল জিনিসটা যেটা হচ্ছে যে এটার ফলে কতটা ক্ষতি হয়েছে কি হয়নি এটা আমাদের আলোচ্য বিষয় নয়। তার কারণ হচ্ছে এইটা পরিমাপ করার জায়গায় আমরা কেউই নেই। কারণ দুপক্ষই বলছে তারা জয়ী। ট্রাম্পও বলছে আমরা জয়ী, বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন আমরা জয়ী, আবার ইরানও বলছে আমরা জয়ী। এখন এখানে কে জয়ী কে পরাজিত এটা আমাদের এক্ষুনি আমরা বলতে পারবো না। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে ইরানের উপর হামলাটা এই মুহূর্তে বন্ধ হলো। এটা কেন বন্ধ হলো? বন্ধ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে ইরানে যে ওরা যেই শব্দটা ব্যবহার করেন রেজিম, সেই রেজিমটা ইসলামিক রেভলিউশনারি 1978-এ মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুতুল সরকার ছিল রেজা শাহ পহলবি, সেই সরকারকে উৎখাত করে নিরবিচ্ছিন্নভাবে তারা চালিয়ে যাচ্ছে। আমরা যদি রেজিম কথাটা ধরেও নিই, তাহলেও কিন্তু এই রেজিমের বিরুদ্ধেও অনেক কথা আছে। তাদের ভেতরে হিউম্যান রাইটস ভায়োলেশন থেকে, নারী নির্যাতন থেকে, মহিলাদের অধিকার খর্ব করা থেকে, যেগুলো আমরা কেউই সমর্থন করি না। কিন্তু মূল একটা জিনিস হচ্ছে ইরান হচ্ছে এই মুহূর্তে মধ্য এশিয়ার সেই শক্তি, যেই শক্তি মার্কিন সাম্রাজ্যবাদ বা মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যে প্ল্যান, তার সব থেকে বড় প্রতিবন্ধক। কেন? মধ্য এশিয়াতে দেখবেন ইরান অত্যন্ত একটা বৃহৎ দেশ, যেই দেশে কোনো মার্কিন ঘাঁটি নেই। এছাড়া আপনি সৌদি আরবিয়াতে দেখুন, ইরাকে দেখুন, বাহারিনে দেখুন, কুয়েতে দেখুন, জর্ডানে দেখুন, মিশরে দেখুন, প্রত্যেকটা জায়গায় মার্কিন ঘাঁটি রয়েছে, একমাত্র ইরানে নেই। এখন এই যে সৌদি আরবেও যে সমস্ত অভিযোগগুলো তারা তোলেন যে রাজশাহী, টানাশাহী ইত্যাকার জিনিসগুলো চলছে, তা সৌদি আরবের যে সুলতান তারা 500 বছর ধরে ওখানে রাজতন্ত্র কায়েম করে রেখেছে। তাহলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে বড় ফোর্স সৌদি আরবে রয়েছে কেন, রিয়াহাদে রয়েছে কেন? তার কারণ হচ্ছে, এই কারণটা হচ্ছে খুব ঐতিহাসিক। সেটা হচ্ছে মক্কা এবং মদিনা হচ্ছে সৌদি আরব। অর্থাৎ মক্কা মদিনার ওপর দখল, প্রভাব, আধিপত্য যদি হস্তচ্যুত হয়, তাহলে সারা পৃথিবীতেই মুসলিম শক্তির একটা ভারসাম্যর পরিবর্তন ঘটবে। সেই জন্য সৌদি আরবে এটা রাখাটা হচ্ছে বাধ্যতামূলক জায়গা। এবং আপনারা এটাও জানেন, আমরা সবাই জানি যে মুসলিমদের মধ্যে শিয়া এবং সুন্নি বিরোধ রয়েছে। এর মধ্যে মুসলিমদের অজস্র ভাগ রয়েছে, যে ভাগগুলো আমরা জানি না বা আমরা আলোচনা করি না। কিন্তু মূল একটা জায়গায় আমি বলবো যে আরবদের ইতিহাস আপনি যদি খেয়াল করেন, আরবদের ইতিহাস কিন্তু শুধু মুসলিমদের ইতিহাস নয়। আপনি আজকের প্যালেস্টাইন, যদি জেরুজালেমে যান, যেই জেরুজালেমের অধিকার নিয়ে 300 বছরের ধর্মযুদ্ধ চলেছিল, যে খ্রিস্টিয়ান রাজশক্তি এবং মুসলিম রাজশক্তির বিরুদ্ধে, তার আচ্ছা, কারণ হচ্ছে জেরুজালেম, আহ, প্যালেস্টাইন হচ্ছে সমুদ্র একটা 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 ইহুদি। প্রশ্ন করে একটা প্রশ্ন করে রাখি। আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন
তারপরেই এই প্রশ্নটা উঠে আসা স্বাভাবিক। যেমন ধরুন, ইরানে এমন একটি শাসক বসে রয়েছেন যেখানে ইরানের বেশিরভাগ মানুষের সমর্থন, নৈতিক বা অন্য কোনো সমর্থন নেই। তেমনি ইসরায়েলেও এমন একজন শাসক বসে রয়েছেন যিনি কিন্তু ইসরায়েলে অত্যন্ত আনপপুলার। কিন্তু যখন যুদ্ধ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে শাসকের প্রতি যে বিরাগ আছে সেই বিরাগটাকে বর্জন করে তারা জাতিসত্তা এবং যে জাতি গৌরব এই ব্যাপারটা নিয়েই কিন্তু তারা যুদ্ধতে অংশগ্রহণ করছেন এবং তারা শাসকের সঙ্গে পুরোপুরিভাবে যাকে বলে সহযোগিতা করছেন। তা আপনি এটার সঙ্গে এই যে শিয়া সুন্নি বিরোধ বা দেশের মধ্যে অন্তর্বিরোধ এই ব্যাপারগুলোকে আপনি কি করে মেলাবেন? হ্যাঁ, আমি আসছি। আমি যেটা বলতে গিয়ে থমকে গেলাম আপনার প্রশ্নটা শুনবার জন্য, সেটা হচ্ছে জেরুজালেমে কিন্তু তিনটি ধর্মমত, খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম, তিনটে ধর্মেরই অন্যতম পীঠস্থান হচ্ছে এই আরব জন্মভূমি। এক, দু নম্বর হচ্ছে আরবে বিজ্ঞানের প্রসার ঘটেছিল সবার আগে। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলুন, এমনকি আমরা যেটাকে এখন বীজগণিত বলি, অ্যালজাবরা, সেটা আবিষ্কৃত হয়েছিল কিন্তু আরব ভূখণ্ডে। এবং আরবদের মধ্যে কোনো দেশ বিভাগ ছিল না। আজকে যে দেশগুলোকে আমরা দেখছি না, তুর্কিস্তান, সিরিয়া, জর্ডান, লেবানন ইত্যাকার, তখনকার দিনে যেটা ছিল যে একজন ছাত্র, সে কাতারের হতে পারে, সে তুর্কিস্তানে গিয়ে পড়াশোনা করতে পারে, তার কোনো নাগরিকত্ব, দেশের পরিচয় দেওয়ার প্রয়োজন থাকতো না। এই আরব ভূমিতে এই ধরনের একটা উদার পরিমণ্ডল ছিল। এবং সেখানে যারা ইহুদি থাকতেন, সেখানে যারা খ্রিস্টান থাকতেন, সেখানে যারা মুসলিম থাকতেন, তারা পারস্পরিক সদ্ভাবনার ভিত্তিতেই সেখানে থাকতেন। সেখানে কিন্তু তাদের কোনো ধর্মগত বিরোধ ছিল না। বিরোধটা শুরু হয় 1948 সালে। ওখানে একটা ক্রিয়েটেড সমস্যা তৈরি করা হয় বালফোর চুক্তির নাম করে। ব্রিটিশরা সেখানে একটি ইসরায়েল দেশকে গঠন করে। এই ইসরায়েল ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা অসম্ভব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রাচ্য দেশীয় ভাবনার সঙ্গে পাশ্চাত্যের ভাবনাকে চাপিয়ে দেওয়া হয়। এখানে যে ইহুদিরা আসেন দেশটাকে তৈরি করার জন্য, তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে ওয়েস্টার্ন, তারা কিন্তু ওরিয়েন্টাল নন। ফলত প্রাচ্য ভাবনার সঙ্গে পাশ্চাত্য ভাবনার যে একটা সংঘর্ষ, সেই সংঘর্ষটাকে কিন্তু তীব্র করে তোলা হয়। এবং তার সঙ্গে হচ্ছে মুহুর্মুহু অস্ত্র এবং যুদ্ধ। কতবার যে যুদ্ধ হয়েছে সে তো আপনারা সকলেই জানেন, ইসরায়েলের জন্মের পর থেকে। এবং সেখানে একটা জবরদস্তি, উৎখাত, এই সমস্ত জিনিসগুলো হয়। কিন্তু যেটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে যে ইহুদি ধর্মমতের সঙ্গে খ্রিস্টিয়ান ধর্মমতের একটা ঐতিহাসিক বিরোধ ছিল। আপনারা যদি দেখে থাকেন যে যীশু খ্রিস্টকে যারা হত্যা করেছিল, তারা কিন্তু খ্রিস্টিয়ান ছিলেন, তারা কিন্তু মুসলিম ছিলেন না, তারা কিন্তু ইহুদি ধর্মমতের ছিলেন। এবং ঐতিহাসিকভাবে খ্রিস্টিয়ান ধর্মমতে ইহুদিরা পরিত্যাগজন ব্রত ছিল। এখন যেটা হলো যে সভ্যতা এগিয়েছে, ফলত পুরনো জিনিসগুলোর ক্ষতগুলো অনেক কিছু মুছে গিয়েছে। কিন্তু এই নতুন করে এই ক্ষতগুলোকে তৈরি করা হয়েছে, এবং তৈরি করার পেছনে দু দেশের শাসক শ্রেণীরই মূল্যবান ভূমিকা আছে। আপনি যে প্রশ্নটা করলেন আর কি, কেন বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি খুব আনপপুলার, মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ছিলেন না, তিনি এখন এত বেশি পপুলার হয়ে যাচ্ছেন? ঠিক একইভাবে খোমেনি, তিনি বা তার যে ক্লারিক, তারা কি করে এত পপুলার হচ্ছে? আমি কয়েকটা নাম বলছি আপনার। ইরানের যে রেভলিউশনারি গার্ড, তার প্রধান কে ছিলেন? সুলেমানি। এই সুলেমানিকে হত্যা করা হয়, এটা করেছে ইসরায়েলের মোসাদ। নুসরান হায়াত, যিনি হেজেবুল্লাহদের লিডার ছিলেন, তাকে হত্যা করা হয়। এবং এই হত্যাগুলো খুব পরিকল্পিতভাবে করা হয়েছে। কেন? কারণ 2006 সালে লেবানন দখল নিয়ে ইসরায়েলের সঙ্গে হেজবুল্লাহদের যে মুখোমুখি লড়াই হয়, তাতে, এই ইরান বলছি, ইসরায়েলের সাথে, তাতে সর্বপ্রথম ইসরায়েল পরাস্ত হয়। এবং আপনি লক্ষ্য করে দেখবেন ঠিক সেই সময় বেঞ্জামিন নেতানিয়াহু সরকার কিন্তু গঠন হয়েছে। এবং বেঞ্জামিন নেতানিয়াহুর যে জনপ্রিয়তা, সেটা দ্রুত পড়তে থাকে এই পরাজয়ের সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে ইসরায়েলের প্রথম সামরিক যুদ্ধে পরাজয়। এটা
নেতৃত্ব দিলেন কে? হেজবোল্লারা। এবারে হেজবোল্লাদের ওপর ইরানের একটা অসম্ভব রকম প্রভাব রয়েছে। ঠিক একইভাবে এই ঘটনাটা ঘটতে শুরু করে যে যেহেতু হেজবোল্লারা হচ্ছে, লেবানন হচ্ছে ইসরায়েলের বর্ডার স্টেট, সুতরাং ইসরায়েল তার সীমান্ত নিয়ে অরক্ষিত হয়ে যেতে পারে, নিরাপত্তা নিয়ে চিন্তিত হতে পারে। চিন্তিত হওয়া একটা জিনিস, আলাপ আলোচনার মধ্য দিয়ে চিন্তা দূর করা যায়, কিন্তু ইসরায়েল যেটা করলো সে সরাসরি সেখানে আক্রমণ করতে শুরু করলো। এবং আপনারা সকলেই জানেন যে সিকিউরিটি কাউন্সিলে রাষ্ট্রসংঘে যে ভোটাভুটি হয় তাতে 5টা দেশের ভেটো দেওয়ার রাইট রয়েছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় যে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রস্তাব নেওয়া হয় যাতে সংখ্যাগরিষ্ঠ দেশ এই ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিরুদ্ধে প্রস্তাবে তারা সহমত পোষণ করে, সেটাকে ভেটো দেয় হচ্ছে আমেরিকা এবং কখনো গ্রেট ব্রিটেন। এবং তার ভেতর দিয়ে এই ব্যবস্থাগুলো বন্ধ হয়ে যায়। সুতরাং এই যে জনপ্রিয়তা, আপনি যেটা খুব মূল্যবান কথা বলবেন, জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার পেছনে একটা যুদ্ধ জিগির এবং এই ঐতিহাসিক যে ক্ষতটা তৈরি করা হলো সেইটাকে নতুন করে তৈরি করা হয়। কারণ এদের হাতে আর নতুন কোনো অস্ত্র নেই। সুতরাং হয় যুদ্ধ উন্মাদনা তৈরি করো, নয়তো ধর্মীয় উন্মাদনা তৈরি করো, নয়তো ঐতিহাসিক যেই সমস্ত গন্ডগোলগুলো ছিল, যেই গন্ডগোলগুলো সভ্যতা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিউট হয়ে যায়, সেগুলিকে চাগার দিয়ে তোলো। এবং এই শত্রু, প্রত্যেকটা ক্ষেত্রে। একটা প্রশ্ন করি। 1991 সালে বা পরবর্তীকালে 2003 সালে দুটো গালফ ওয়ার হয়েছে, এবং সেই হ্যাঁ, গালফ ওয়ারে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান যে আদার নেশনস, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন বা এই যে ন্যাটোর যে কান্ট্রিগুলো, তারা সাংঘাতিকভাবেই ইউএসএর হয়ে কিন্তু তারা এই যুদ্ধে পার্টিসিপেটও করেছে। কিন্তু এইবারে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে দেখা গেল যে ইউরোপিয়ান ইউনিয়ন বা যে ন্যাটো, এদের ভূমিকা অত্যন্ত মিউট। মাঝে মাঝে কিছু স্টেটমেন্ট দিয়েছে, ঠিক কথা, কিন্তু ফ্রান্স যেমন বিশাল বিমান বাহিনী নিয়ে আক্রমণ করেছিল ইরাকের ওপরে, এখন দেখা যাচ্ছে যে কোনো দেশই কিন্তু এ ব্যাপারে এগিয়ে আসেনি। এবং আমেরিকাকেও যে খুব একটা যে সাপোর্ট করেছে মন্তব্য করে বা অন্যান্যভাবে, তাও না। তাহলে এখন এই যে কনফিগারেশনটা কিরকম কি আছে একটু বলুন। হ্যাঁ, নিশ্চয়ই এটা একটা পরিবর্তন ঘটেছে। তার একটা বড় কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এটা প্রথমবার যখন রাষ্ট্রপতি হয়েছিল তখনই তিনি বলেছিলেন যে ন্যাটো থেকে আমরা সরে আসবো। ন্যাটো আমাদের কি করছে? আমাদের দেশ অরক্ষিত বা আক্রমণের মুখে রয়েছে এরকম কোনো ঘটনা নেই। ইউরোপের নিরাপত্তা বলয় নিয়ে আমাদের এত টাকা পয়সা খরচা করার দরকার নেই। আমেরিকার অর্থনীতির অনেকটা অংশ ব্যয় হচ্ছে এইখানে। এটাতে কিন্তু ন্যাটোর পক্ষে বিপদ সংকেত বেজে ওঠে এই কারণে। কারণ ন্যাটোটা তৈরি হয়েছিল কেন? ন্যাটোটা তৈরি হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম যে দেশটি কমিউনিস্টদের হাতে চলে যাচ্ছিল ভোটাভুটির ভেতর দিয়ে, সেটা হচ্ছে গ্রিস। এবং গ্রিস চলে যাবে এই অবস্থাটা তৈরি হওয়ার সময় তড়ি ঘড়ি ভাবে মার্কিন সৈন্যকে নামানো হয় গ্রিসে। এবং ন্যাটো তৈরির পটভূমিকা তৈরি হয় যে সোভিয়েত এবং সমাজতান্ত্রিক ভাবধারাকে আটকাতে হবে। মতাদর্শগতভাবে না পারি, অন্তত সামরিকভাবে আটকাতে হবে। এখন তখন রেড আর্মি ইনভিনসিবল। রেড আর্মিকে মুখোমুখি কবজা করার মতো, হারানোর মতো কোনো শক্তি তখন পৃথিবীতে নেই। এরকম একটা জায়গায় যখন ন্যাটো তৈরি হলো, তখন সোভিয়েত যে ব্লক, ওয়ারশো ব্লক, ওই ওয়ারশো ব্লকের বিরুদ্ধে ন্যাটো ব্লক কাজ করছে, এইসব বলা হলো। সোভিয়েত ইউনিয়ন উঠে গেল, ওয়ারশো জোট উঠে গেল। তাহলে এই ন্যাটোর কি কার্যকারিতা রইল? এই ন্যাটোর কার্যকারিতাটাকে টিকিয়ে রাখার জন্য ইউক্রেন যুদ্ধটাকে চালিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে আমেরিকা বলল যে এই দ্বিতীয় পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প এসে বললো আমি 15 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারি, এবং পরিষ্কার সে বলল যে আমরা ইউক্রেন যুদ্ধে পার্টিসিপেট করব না। ফলত ন্যাটোর দিক থেকে সমস্যা হচ্ছে কি, আপনি ন্যাটোর যিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন আগে, স্টোলটেনবার্গ, বা এখন যিনি আছে মার্ক রুট, তাদের যদি বক্তব্য দেখেন, খুব ভাষা ভাষা কথা বলছেন। তার কারণ হচ্ছে যে তারা প্রত্যেকেই কখনোই চান না যে আমেরিকা যে বিরাট দায়ভারটা নেয় অস্ত্র এবং অর্থর, সেটা যদি শূন্য হয়ে যায় তাহলে ন্যাটোকে টিকিয়ে রাখা খুব মুশকিল। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এক্সপ্যানশনিস্ট, ক্রমশ কর্তৃত্ব, আধিপত্য এবং জায়গা জমি দখল করার যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো প্রাগৈতিহাসিক কাল থেকেই চলে এসছে নানান যুদ্ধের মধ্যে দিয়ে। আমি এতটা তো ঢুকবো না।
কিন্তু যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে গালফ ওয়ারের সময় কি হলো, প্রথম কথা হচ্ছে একটা ভুয়ো অভিযোগ তোলা হলো। ইরাকের হাতে কেমিক্যাল যুদ্ধ আছে, কেমিক্যাল অস্ত্র আছে, রাসায়নিক অস্ত্র আছে এবং মানব বিধ্বংসী অস্ত্র আছে। সুতরাং সেই অভিযোগটা এনে রাষ্ট্রসংঘে সনদ পাশ হলো, এবং সেই সনদ পাশ হলো যে ইরাকের বিরুদ্ধে ফার্স্ট গালফ ওয়ার শুরু করার পক্ষে। এইবারে কিন্তু দেখুন পরিস্থিতিটা কতটা বদল হয়ে গিয়েছে। প্রথমত হচ্ছে ইউনাইটেড নেশনসে বা সিকিউরিটি কাউন্সিলে একটাও কোনো এইরকম সনদ তৈরি হয়নি যে ইরানের ওপর আক্রমণ চালাতে হবে, বরং প্যালেস্টাইনের উপর আক্রমণ বন্ধ করতে হবে, ইরানের উপর হামলা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এই মতামত যত বেশি সোচ্চার হয়েছে, তত দেখা যাচ্ছে যে ট্রাম্প সেখান থেকে তার অবস্থান থেকে সরে আসবার চেষ্টা করছে। এবং ন্যাটো, আপনি যেটা প্রশ্ন করলেন যে ন্যাটো যেন অনেকটা মিনমিউ করে বলছে বা খুব বেশি কিছু তারা এর মধ্যে ইনভলভ হতে চাইছে না, এবং সরাসরি ফ্রান্সের প্রেসিডেন্ট যে ম্যাক্রন, উনি তো এটার বিরুদ্ধেই কথা বলেছেন, সরাসরি মতামত দিয়েছেন যে এটা খুব অন্যায় কাজ হচ্ছে যে ইরানকে এভাবে এটার মধ্যে করা হচ্ছে। ফলত ওদের আভ্যন্তরীণ যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো কিন্তু ঠিকঠাক থাকছে না। এবং আরেকটা মূল্যবান জিনিস যেটা আমরা কখনোই ভুলে যেতে পারি না, যে ট্যারিফ ওয়ার, শুল্ক যুদ্ধ, যেটা ইরানের যুদ্ধের আগেই ট্রাম্প তৈরি করেছেন, সেটার তো একটা মস্ত বড় ঝক্কি পোয়াতে হবে ইউরোপকে, অবশ্যই পোড়াতে হবে। তার কারণ হচ্ছে ইউরোপ থেকে পণ্য যে বাজারে সব থেকে বেশি ঢোকে তার মধ্যে অন্যতম তো হচ্ছে আমেরিকা। আমেরিকা যদি এই শুল্ক যুদ্ধ জারি রাখে, তাহলে ইউরোপের শাসক শ্রেণীর অবস্থানটা কি দাঁড়াবে? ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই জন্যই ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর মতলববাজরা এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাইছে না, কারণ তারা হিসেব করে দেখেছে এতে আমাদের ইনভলভ হওয়ার মধ্য দিয়ে খুব বেশি কিছু লাভ নেই। ঠিক এটাই আছে, হচ্ছে ব্যাপার। আমাদের হাতে সময় অনেকটাই কমে এসেছে। দুটো অ্যাসপেক্ট এখনো ডিসকাস করা বাকি আছে। আগে এই দুটো ইস্যু বলে দিই, আপনি সেইভাবে নিজের উত্তরটা দেবেন। এক নম্বর হচ্ছে যে এখানে ন্যাটোর বাইরেও দুটো পাওয়ার আছে, একটা হচ্ছে চীন এবং রাশিয়া, তাদের ইন্ডিভিজুয়াল এবং তাদের জয়েন্ট অ্যাক্টিভিটি। এবং সেকেন্ড হচ্ছে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যে তারাও তো এখানে ইউনাইটেড না। এই দুটো ব্লকের অ্যাক্টিভিটি একটুখানি ব্যাখ্যা করুন। প্রথমত রাশিয়া এবং চীন সম্পর্কে বলি, ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়া এবং চীনের সমঝোতা অত্যন্ত শক্তিশালী হয়েছে। যেভাবে রাশিয়াকে টুটি টিপে মারার জন্য সমস্ত অবরোধগুলো জারি করা হয়েছিল, রাশিয়াকে সেটাতে কব্জা করা যায়নি। কারণ এটা আমরা ভুলে যেতে পারি না যে পৃথিবীর সব থেকে বেশি তেল এবং গ্যাসের তো এক নম্বর হচ্ছে রাশিয়া, তার মধ্যে রয়েছে। এবং সেই সময় যে ডিসকাউন্টে তেল এবং গ্যাস সব থেকে বেশি কিনেছে চীন, এবং তারপর হচ্ছে ভারতবর্ষ। কিনেছে শুধু নয়, সেটাই আবার ডিসকাউন্টে বাড়তি দামে ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলোকে বিক্রি করেছে। এর মতো মজার আর কিছু হয়নি, মানে সামনের দরজা বন্ধ করা হয়েছে, পেছনের দরজা খুলে দেওয়া হয়েছে। এতে ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। এবং জয়শঙ্কর গিয়ে সেখানে যখন এটা বলা হলো যে কি করে এটা করা হতো, জয়শঙ্কর বলছে কোথায় আছে যে থার্ড পার্টি বিজনেস হবে না। যাই হোক, আমি এটার ভেতরে যাচ্ছি না। কিন্তু রাশিয়া এবং চীনের যে অবস্থান এত বেশি মজবুত হলো, এই মজবুত হওয়ার পেছনেও কিন্তু এই অর্থনৈতিক জায়গাটা একটা বড় কাজ করেছে। দ্বিতীয় হচ্ছে, আমেরিকা শুধু রাশিয়ার বিরুদ্ধে অবরোধ সেই সময় ঘোষণা করেছে তা নয়, চীনের ওপর উত্তরোত্তর তারা যে শুল্ক যুদ্ধ অমুক তুমুক, আপনারা লক্ষ্য করে দেখবেন 195% পর্যন্ত ট্রাম্প ট্যারিফ ঘোষণা করেছিল। এখন সেটা আলোচনার পর কত দাঁড়ালো? 55% এসে দাঁড়ালো। এবং 55%-এর মধ্যে 45% হচ্ছে অরিজিনাল, 10% হচ্ছে বিভিন্ন পরিস্থিতির উপর ট্যারিফটা নির্ভর করবে। ফলত এই মুহূর্তে আপনি একটু খেয়াল করুন, দেখবেন পৃথিবীর সব থেকে বেশি তেল উৎপাদনকারী দেশগুলো কিন্তু আমেরিকার বিরুদ্ধে চলে গেছে। আপনি ভেনেজুয়েলা বলুন, আপনি রাশিয়া বলুন, আপনি ইরান বলুন। এখন সিরিয়াতে পালাবদল ঘটেছে ঠিকই, কিন্তু সিরিয়াতে পালাবদল ঘটলেও খুব পরিষ্কার নয় যে কি অবস্থায় যাচ্ছে। এই যে দেশগুলো, নাইজেরিয়া বলুন, এরা সব এদিকে গেছে। দ্বিতীয় হচ্ছে দেখবেন এই যে সাংহাই কোঅপারেশন কাউন্সিল, যেটা চীন থেকে তৈরি করা হয়েছিল, তাতে অনেক ইসলামিক দেশ কিন্তু যুক্ত রয়েছে। এবং বিল্ট অ্যান্ড রোড যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু মধ্য এশিয়া পুরনো সিল্ক রুট ধরে তৈরি হচ্ছে, যেটা এশিয়ার বিভিন্ন যে ইসলামিক কান্ট্রিজ যেগুলোকে আপনি চিহ্নিত করছেন তার ভেতর থেকে তৈরি হচ্ছে। ফলত চীনের সঙ্গে
এই ওয়েস্টার্ন এশিয়ার যেই সেন্ট্রাল এশিয়ার যে সমস্ত ইসলামিক কান্ট্রিজ গুলো আছে, তাদের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো। এবং যথেষ্ট ভালো হওয়ার ফলে যে এরা চীনের বিরুদ্ধে বা রাশিয়া এদের বিরুদ্ধে এই ব্যাপারটার উল্টোটাই ঘটছে। এবং যত বেশি ইসরায়েল এই ধরনের আহ, দানবীয় আক্রমণ চালিয়ে যাচ্ছে, তত বেশি ইসলামিক দেশগুলো কিন্তু তার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হচ্ছে। কিন্তু ইসলামিক দেশগুলোর মধ্যে একটা চালাকি আছে। আপনি যদি জর্ডান বলেন, আপনি যদি মিশর বলেন, আপনি যদি লেবানন বলেন, এই লেবানন বলছি, বাহারিন বলেন, আপনি যদি কুয়াইত বলেন, ইরাকের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, ইরাক প্র্যাকটিক্যালি দখল করে রেখেছিল। এখনো অবধি তার সেরা যে তৈল উৎপাদন ক্ষেত্র ইরবিল, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারেই চলে। এবং এইটা এখন এই সব দেশগুলোতে, প্রত্যেকটা দেশে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ফোর্স সেখানে রয়েছে। এই ফোর্সটার একটা আধিপত্য রয়েছে সেই সরকারের উপর। সেই জন্য ইসলামিক কান্ট্রিজ গুলোর, যেটা আমরা অনেকেই হয়তো প্রত্যাশা করেছেন যে ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর ভাবে তারা একটা রিবাফ করবে এই আক্রমণের বিরুদ্ধে, সেটা কিন্তু হয়নি। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে একটা মানে একটু সংযোজন করতে হচ্ছে যে 1991 সালে যে প্রথম যে গালফ ওয়ার হয়েছিল, তখন দেখা যাচ্ছে একটা ইরাকি স্কাড যখন ইসরায়েলের মাটিতে যখন আছড়ে পড়ে, একটা বিল্ডিং ভেঙে দেয় এবং তাতে বেশ কিছু মানুষ মারা যান। এবং তখন যেন একটা মনে হচ্ছে যে বিশাল একটা বিজয় উল্লাস যেন জর্ডানে হয়েছিল। আজকে সেই জর্ডনের লোকজন কিন্তু রুফটপে তারা ডিনার করছেন আর আকাশে মিসাইলের আঁকিবুকি দেখছেন। অর্থাৎ কিনা এইখান থেকে একটা সিম্বলিক ব্যাপার যে গোটা যেটা মানে ইসরায়েল কিন্তু তলে তলে আরব কান্ট্রিগুলোর সঙ্গেও তাদের নিজস্ব ইকুয়েশন কিন্তু আগে থেকে কিছুটা পাকাপোক্ত করেছে বলেই মনে হয়। যার ফলে এই যে ওয়াইসির যে মেজর কান্ট্রিজ, তারা কিন্তু ইসরায়েলের এগেনস্টে খুব যে মানে মুখর তা নয়। আপনার কি তা মনে হয় না? হ্যাঁ, হতে পারে। এটা ঠিকই আপনি লক্ষ্য করেছেন যে যেভাবে মুখর হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। তার একটা কারণ আপনাদের আমি আগেই বললাম। দ্বিতীয়ত হচ্ছে, আমি যে কথাটা বারবার উল্লেখ করছি, যে ট্যারিফ ওয়ারের ফলে আমেরিকা যে অ্যাডভান্টেজের জায়গাটাকে ব্যবহার করতে চাইছে, সেটা কিন্তু শুধুমাত্র ইউরোপকে ব্যতিব্যস্ত করবে নয়, সেটা কিন্তু সেন্ট্রাল এশিয়াকেও ব্যতিব্যস্ত করবে, সেটা কিন্তু আমার দেশ ভারতবর্ষকেও ব্যতিব্যস্ত করছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ধীরে চলো, সব সময় কথা সঙ্গে সঙ্গে বলার দরকার নেই, এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে, ইরানের যদি একচেটিয়া আধিপত্য সুনিশ্চিত হয়, সেটা আবার অন্যান্য ইসলামিক দেশগুলোর শিরোপীড়ার কারণ আছে। সুতরাং তারাও কিন্তু সেই ব্যাপারটা একটু ধীরে চলো, সংযত থেকে চলার মতোই তারা এটা পক্ষপাত। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ইরানের সব থেকে বড় এলাই যারা, যদি আপনি গাজার হামাসের কথা বলুন, লেবাননে হেজেবুল্লাহদের কথা বলুন, এবং সিরিয়া গভর্নমেন্টের কথা বলুন, সিরিয়া গভর্নমেন্টটা আহ, মা- উৎখাত হওয়ার পরে, বাসাদ সরকার উৎখাত হওয়ার পরে কিন্তু বিপদ ঘন্টাটা ইরানের পক্ষে বেঁচে উঠেছিল। তার কারণ হচ্ছে সিরিয়া হচ্ছে তাদের সব থেকে ক্লোজ এলাই। এবং হচ্ছে আজকে প্যালেস্টাইনে তো বুঝতেই পারছেন হামাসরা প্র্যাকটিক্যালি কোন ঠাসা। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, হামাসদের তৈরি করেছে কিন্তু ইসরায়েল। হামাসদের কিন্তু প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, ইয়াসের আরাফতের নেতৃত্বে যে হুম। ঐতিহাসিক লড়াই ছিলেন, তারা কিন্তু এখন মুখোমুখি নেই। সেখানে মেহমুদ আব্বাস বলে একজন প্রধানমন্ত্রী আছেন, তার কথা খুব কালে ভদ্রে শোনা যায়। এই হামাসদের সঙ্গে কিন্তু ইসরায়েল তৈরি করেছে, অথচ ইরানের সঙ্গে তার কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক। হেজেবুল্লাদের সঙ্গে সম্পর্ক। কিন্তু হেজেবুল্লাদের চিফ, ওই যে হাসান নাসার আল্লাহ, তিনি মারা যাওয়ার পর, আমি কথাটা ওনার নামটা উল্লেখ করছি এই কারণে, কারণ ইসরায়েল পরিপূর্ণভাবে বিশ্বাস করে এবং সমস্ত পৃথিবীর সমর বিশেষজ্ঞরা একমত যে 2006 সালে যে ইসরায়েল ভূমিযুদ্ধে লেবাননে গিয়ে হেজবুল্লাহদের কাছে হেরেছিল, তার প্রধান রণনীতি তৈরি করার লোকটাই ছিল হাসান নাসার আল্লাহ। এবং তাকে খুন করা হয়েছে। ফলত হেজেবুল্লাহদের দিক থেকেও কিন্তু একটা শক্তি ক্ষয় ঘটেছে। ফলত এইরকম একটা জায়গায় ইরান কিন্তু একক শক্তিতে, ব্যাপারটা আমি বলবো না, কিন্তু যেটা হচ্ছে যে তার সঙ্গে কিছু প্রত্যক্ষ নয়, পরোক্ষ শক্তিটা এখন অনেক বেশি আছে, কিন্তু প্রত্যক্ষ শক্তির জায়গাটা তুলনামূলকভাবে কমই আছে। এবং তার মানে ইসলামিক কান্ট্রিজ গুলোর। হুম। তার মানে যেহেতু আর 2-3 মিনিট সময় আছে, একটা ইয়ে করে রাখি, প্রশ্ন করে রাখি
সেটা হচ্ছে, তার আগে একটু বলে রাখি যে আজকে যে আলোচনাটা শুধুমাত্র একটা কার্টেন রেজার হয়েছে, আমার মনে হয় না যে আমাদের যে গোটা ব্যাপারটা তাতে হয়তো কিছু যে হেডিংগুলো শুধু ছুঁয়ে যাওয়া হয়েছে। আপনি এত সুন্দর বিশ্লেষণ করেছেন, আমার মনে হয় পরবর্তীকালে এটা নিয়ে আরও বেশি এপিসোড করা দরকার আছে। আজকের এপিসোডের যে কনক্লুডিং পার্টে একটা জিনিস যেটা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে আপনি মানে জাস্ট 2 মিনিটের মধ্যে এই কথাটা মানে বলে নিন। সেটা হচ্ছে যে আমেরিকা হঠাৎ নিজে এর মধ্যে অংশগ্রহণ করলো কেন? আর এই যে এখন যে যুদ্ধবিরতি বলে যে জিনিসটা হয়েছে সেটা কতটা দীর্ঘস্থায়ী? আমেরিকা অংশগ্রহণ করলো তার কারণ হচ্ছে ইসরায়েলের দিক থেকে তার উপর চাপ রয়েছে, যেটা মানে আমি আমেরিকার অনেক বুদ্ধিজীবীকে এই কথাটা বলতে শুনছি যে আমেরিকার এখন কোনো স্বাধীন পররাষ্ট্র নীতি নেই। ইসরায়েলের পররাষ্ট্র নীতি হচ্ছে আমেরিকার পররাষ্ট্র নীতি। ইসরায়েল যা বলবে সেই অনুযায়ী আমেরিকাকে চলতে হবে। এটাতে ট্রাম্প হয়ে গেছে। কারণ সত্যি তো আমেরিকার তো কোনো পররাষ্ট্র নীতির মধ্যে কখনোই ছিল না যে সরাসরি গিয়ে ইরান বোমা টোমা মারতে হবে। এবং এমন ভাবে বোমা মারা হয়েছে, এটা তো আপনারা কাগজে পড়ছেন যে ওখানে নাকি বিশেষ ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতি হয়েছে কি হয়নি সে বৃত্তান্তে আমরা যাচ্ছি না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে ইসরায়েলি প্র্যাকটিক্যালি নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এবং তারা এটা করছে। এটার পেছনে একটা মস্ত বড় কারণ আছে, সেগুলো যদি পরবর্তীকালে কোনো আলোচনার সুযোগ অতি হয় অতি নিশ্চয়ই অবশ্যই বলবো। আরো আরো বেশ কয়েকটা এপিসোড করতে হবে। এই খেয়েছে আমাকেই করতে হবে। হ্যাঁ, একদম। শুধু যা নিশ্চয়ই। বলেছেন, যা বলেছেন তাতে আপনার পানিশমেন্টও দরকার আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এখন এইটা হচ্ছে একটা মস্ত বড় কারণ, মানে আমেরিকার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি একটা আহ, কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু এটা হচ্ছে একটা রাজনৈতিক বাধ্যবাধকতা, কারণ কট্টরবাদী জৈনবাদী এবং খ্রিস্টিয়ান জায়নবাদীও রয়েছে। এই খ্রিস্টিয়ান জায়নবাদীদের একটা প্রভাব এবং ইহুদি জায়নবাদীদের একটা প্রভাব বর্তমান আমেরিকার শাসক শ্রেণীর মধ্যে অসম্ভব শক্তিশালী। ওকে। এটা হচ্ছে একটা মুখ্য কারণ ইসরায়েলের উপর আক্রমণ করা। আর ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজ পাওয়ার সম্ভাবনা সম্পর্কে আপনার কি ধারণা? এটা নোবেল প্রাইজ কমিটিকে প্লিজ প্রশ্ন করুন, আমি তো বলতে পারবো না। তো যাই হোক, আমি আর অন্য কোনো বিষয় উত্থাপন করতে পারছি না, হাতে আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। অতএব আজকে আপনাকে ধন্যবাদ জানিয়ে এই এপিসোডটা এখানে শেষ করতে হচ্ছে। কিন্তু তার আগে আপনাকে আগে থেকে বলে রাখি, আজকে কিন্তু শুধু সূচিপত্র বা হেডলাইনগুলোই শুধু কিন্তু আলোচনা হলো। কোনো ইস্যুর কিন্তু গভীরে আজকে আমরা যেতে পারিনি। 1 নম্বর হচ্ছে যে জিনিসটাকে হয়তো সেভাবে স্ট্রিমলাইন করা যায়নি। আর 2 নম্বর হচ্ছে যে আহ, ব্যাপারটা এত বড় যে তার গ্রুপ সাবগ্রুপ বিশাল ব্যাপার আছে। অতএব আমি আশা করছি যে পরবর্তীকালেও আপনি এটাকে আরো দীর্ঘ একটু আলোচনা করার জন্য আপনি আবার আসবেন। বেশ, ধন্যবাদ। ঠিক আছে। আর যেটা হলো আপনারা যেটা এডিট করে ছাড়বেন সেটা আমাকে একটু অবশ্যই পাঠাবেন। না, আমি আপনাকে, ঠিক আছে। আজকের আচ্ছা। এপিসোড এখানে এখানে শেষ করছি। দা- ওকে। ধন্যবাদ। দা- দাঁড়ান।